আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের পাশে থাকবে। তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার গায়ে অন্তত আক্রমণ করবে না। আমি থাকতে, যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে, আমি আমার ভিডিওটা দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে, আমার সাথে কথা বলেন। কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই, কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে, ইউটিউবে, নিউজে। গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন, একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন। আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল, এইটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এইটা পরগাছা, কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়। এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী, হাসিনার গুম খুনের সহযোগী, এবং আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের। কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে। রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে। জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা? গণ অধিকার পরিষদ ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে। কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই। কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই। আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি। লোক অনেক ছিল পেছনে। ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু ওইটা কিন্তু ঈসা আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, যার বাংলাদেশ ব্যাংক যারা ঈসা আলমের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে। এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফেসিবাদের দোষর এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা, এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা, তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিল। তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো। আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই। যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এইখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে। প্রশাসন মাঝখানে ছিল, ওইভাবে ঝামেলা হয়নি। আমরা এখানে চলে আসছিলাম। আমরা এখানে সংবাদ সম্মেলনে এই ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি, রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ। সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল, সেটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা শঙ্কা ছিল, শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে, পারে নাই। তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনী, এই ভারতীয় মদদে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়া সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে, আমাদের পক্ষে। তাহলে এইখানে কেন হামলা করেছিল তারা? আমাদের
ব্যক্তিগত পরিচিতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা, পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, এই ঘটনা কোথেকে ঘটলো, পুলিশের কোন ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না। আর্মির সিনিয়র অফিসাররা নাকি বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না। তাহলে এই ঘটনা তো ঘটেছে, কে নির্দেশ দিয়েছে এই ঘটনা? দিল্লি থেকে হাসিনা মোদির ইন্ডিয়ান হাই কমিশনার নাকি এখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছিল। তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণ অভ্যুত্থানের এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে? যাদের সাথে এদের যোগাযোগ থাকবে, যাদেরকে ফ্লোর দেবে, স্পেস দেবে, তারা ক্যাম্পেইন করবে, প্রচার প্রচারণা করবে, বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে। সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে, এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে। কাজে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সামরিক বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা সরকার বিপদে পড়ুক, দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাইনি, যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই। কিন্তু আমরা কিন্তু বেয়ারা, আমরা অপ্রতিরোধ, আমরা আপোষহীন, আমরা হাসিনার সাথে আপোষ করি নাই। হাসিনার ডিজিএফআই, এনএসআই, এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই। সুতরাং আজকে যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না। এইটা আমরা হতে দিব না। ডক্টর ইউনূসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্র পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানে এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে। কাজে আপনারা যদি বেইমানি করেন, আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো, পরিষ্কার মাফ করবো না, মাফ করবো না। তাহলে এইটুকু বলবো, তাহলে এইটুকু বলবো, সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা, প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে, সাবেক পুলিশ প্রধান রাজসাক্ষী। এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন, যদি এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন, ভাগ বাটোয়ারা রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, আমরা আপনাদেরকে ছাড় দিব না। এই বাম আঙ্গুল, এটা হাসিনা আমলে ডাকসুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে। এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনূস সরকারের সময়। ডাক্তাররা বলেছে, আমার ডাক্তার পিজির আমাদের দলের নেতা, তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন। অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পরিচালক সহ পুরো টিমের প্রতি, এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন, ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন, অনেকে চোখের পানি ফেলে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু
ডাক্তাররা বলেছিলেন। আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম, সেখানে সে ছিল, ঢাকায় ছিল, বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি নাই কিন্তু ওইখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বলছে ভাই আমরা খুব সারপ্রাইজ, আল্লাহ তোমাকে বাঁচায় রেখেছে, তোমার মস্তিষ্কের এই রক্তক্ষরণ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, শ্বাস প্রশ্বাস লো, আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেরোকেরা তো মনে করি যে তোমার সেকেন্ড লাইফ। এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো, ভালো আছো। এই সারা দেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি, এই যাত্রা পথে সিঙ্গাপুর অনেকের সাথে দেখা হয়েছে, এইখানে অসংখ্য মা বোন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো, সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই। আপনারা গত 16 বছর আপোষ করে রাজনীতি করেন নাই। কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায়, আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে। নিশ্চয়ই 2007 সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই। জামাতের নেতা, বিএনপি নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল, ভুলে যান নাই। আজকে আমি পরিষ্কার ভাবেই বলি, এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে, প্রশাসনে একটা অংশ আছে, যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আন্দালিব রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণঅভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। কাজী হুঁশিয়ার হন, সাবধান হন। ভোটের জন্য অনেকে তোয়াজ করছেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবারও যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন, আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে। কাজী এইটুকু অনুরোধ থাকবে, আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের দোষকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি। অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে, এই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল, তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম এন্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ। ডক্টর ইউনূস সেই দিকে যেতে পারেন নাই। তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউর মতো একজন বেবি হলেন, কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা। ডক্টর ইউনূসের সরকার সেটাও ভাবেন নাই। ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া। ডক্টর ইউনূস সেই পথেও যান নাই। তাহলে ডক্টর ইউনূস লি কুয়ানের পথে যান নাই, মাহাথির মোহাম্মদের পথে যান নাই, নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই। তিনি এখন যেই দিকে আছেন, একটা নির্বাচন কইরা কোনো মতে বিদায় নেওয়া। কিন্তু তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না। তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে, গুপ্ত হত্যা, হামলা বাড়বে এবং এতে ইন্ধন দিবে প্রশাসনের মধ্যে থাকা, আর্মিতে থাকা, পুলিশে থাকা, সচিবালয়ে থাকা, উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা। আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে, তাকে যারা মেরেছে, সেটা যদি তার কাছ থেকে জানি চেষ্টার পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছিল, 100% আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা, আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। তাহলে why ভিপি নূর was targeted? কেন ভিপি নূরকে আক্রমণ করা হয়েছে? বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য। আব্দুর রহমানকে আক্রমণ করা হয়েছে। কাজেই
আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাধা দিলে ভাববে লড়াই, সেই লড়াই জিততে হবে। সেখানে বাধা আসবে, সেই দিন আমরা এখানে ভুল করেছিলাম। আমরা যদি কাউন্টার প্রতিরোধ করতাম, আমরাও দেখাই দিতে পারতাম। কাজে আর বার খাওয়া যাবে না, হয় মারবো না হয় মারবো, কথা বেশি। সেভাবে আপনারা প্রস্তুতি নেবেন। আমার নামে প্লিজ, আমার নামে স্লোগান দেওয়া লাভ নাই। এগুলো বলার যে বিপিনুর ভয় নাই রাজপথ ছাড়েনি। আমি কি 7 বছরের রাজপথ ছাড়ছি? আমি কি ভয় পাইছি? এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম, পাশে দাঁড়াতাম, আমার গায়ে আক্রমণ করতে পারত না। কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না, কখনো নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না। আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি। আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে। সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম। সর্বশেষ একটা কথাই বলবো, এই গণ অভ্যুত্থানের পরে মানুষ যে নতুন বাংলাদেশ, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে, একটা নতুন বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় না, বরং 1 বছরে মানুষ হতাশ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল, কি হতে যাচ্ছে। তো কাজী আমি এইটুকু বলবো, আমাদের বিরুদ্ধে এই 1 বছরে কোন চাঁদাবাজি, তদবির, লুটপাট, দখলের কোনো অভিযোগ নাই। সুতরাং আপনাদের সামনে আবার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খল ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি, বিকল্প শক্তি হিসেবে কোন দল, পয়সা, বেশি শক্তির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করবো। যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন। সেনা প্রধান, পুলিশ প্রধান, তাদেরকে বলবো, আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে, আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন, যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন। যেমনি ভাবে জুলাই গণ অভ্যুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে। সো এই ঘটনা একটা তদন্ত আমরা দেখতে চাই। একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে চাই, যারা বলছি যে আমরা বড় বেয়ারা, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ করি। এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা লাগাবো, যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ এই কথা বলে শেষ করবো, যতবার হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। আপাতত আপনারা যারা যেখান থেকে এসেছেন, কষ্ট করে কথা বলছি, আপনাদের শুধুমাত্র কষ্ট করে দেখার জন্য একটু কথা শুনতে চান, সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার। বেশি জোরে কথা বলে নাকে খুব লাগে, আর এই নাকে যেহেতু বিচ্ছিন্ন ফ্র্যাকচার হয়েছে, এটার অপারেশন করার জন্য আমার 3 মাস পরে ডেট দিয়েছে। কি করবো, সামনে নির্বাচন, এতদিন লড়াই করেছি, এই সময় হাসপাতালের বেডে থাকতে ইচ্ছা করছিল না, দেখি কি হয়। তবে আপনাদের দোয়ার কারণে সুস্থ আছি, বেঁচে আছি, তা আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।